ভারতে কেন্দ্রীয় স্তরে কংগ্রেস শেষবার ছিল 2014 সাল পর্যন্ত। তারপর থেকে কেন্দ্রে আর কংগ্রেস কখনো ক্ষমতায় আসেনি। আর পশ্চিমবঙ্গের অবস্থা হলো 1977 সালে কংগ্রেস ক্ষমতা হারানোর পর মাঝখানে সামান্য সময় 1.5 বছরের জন্য তৃণমূলের সঙ্গে ক্ষমতায় ছিল, আর কখনো ক্ষমতায় আসতে পারেনি। শুধু তাই নয়, অবস্থা এখন এতটাই খারাপ, কংগ্রেস বিধানসভায় একটা আসন জিততে পারছে না। আমাদের সঙ্গে রয়েছেন আব্দুল মান্নান, সাবেক বিরোধী নেতা, কংগ্রেস দীর্ঘদিনের নেতা। মান্নানদার কাছে আমার এটাই প্রশ্ন, কেন এরকম হলো? দেখুন, এগুলো তো এক কথা উত্তর দেন, পরিস্থিতি বিভিন্ন রকম চললে পরিস্থিতিগুলো মোকাবিলা করতে আমরা ব্যর্থ হয়েছি। কারণ একটা রাজনৈতিক দল চিরকালই ক্ষমতায় থাকবে এটা হতে পারে না। গণতান্ত্রিক পরিকাঠামোতে বিভিন্ন সময় পরিবর্তন হয়, আবার পরিবর্তন হয়। প্রত্যেক রাজনৈতিক দলের একটা মূল্যবোধ ছিল আগে। এখন তো যে অবস্থা আছে, কোনো রাজনৈতিক দলের কোনো মূল্যবোধ নেই। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা আছে বলে প্রচার করি, কিন্তু গণতান্ত্রিক পদ্ধতি মেনে চলি না। কংগ্রেস এই কালচারের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারেনি, এটা একটা কারণ হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যেটা হচ্ছে, কংগ্রেস যে বেশ ওয়ার্কারদের উপর নির্ভর করে চলতো, আজকে কংগ্রেসটা উপর থেকে চাপিয়ে দেওয়ার রাজনীতিটা শুরু হয়ে গেছে। এবার এটা ন্যাশনাল লেভেলে, পাড়ায় কোনো ছেলেকে চেনে না কেউ, সে হয়ে গেল ন্যাশনাল লিডার। ফলে তার কোনো যে একটা বাস্তব দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করবে সেটা তো নয়। এমন অনেক ছেলে আছে যারা ন্যাশনাল লেভেলে পার্টি লিডারশিপে দিচ্ছে, কিন্তু সে একটা স্বাধীনতা দিবসে পতাকা পড়তে তার নিজের এলাকায় কোনোদিন তোলার মতো অনুষ্ঠান করেনি। ফলে ইনএক্সপিরিয়েন্স লোকগুলোকে, অনভিজ্ঞ লোকগুলোকে পার্টির শীর্ষে বসে দেওয়াটা খুব হয়েছে। আর হচ্ছে কংগ্রেস কোনো জাতপাতের রাজনীতি করেনি ঠিকই, কিন্তু কংগ্রেসের যে সমস্ত লোক, তারা কংগ্রেসকে তাদের ধর্মনিরপেক্ষ নীতির জন্য একটা শ্রদ্ধা করত। তো আস্তে আস্তে যেন আমরা সেই জাতপাতের রাজনীতির মধ্যে থেকে একটা যে কোনো কারণে একটা মানুষের কাছে আমরা আস্থা হারিয়ে ফেলেছি। আমি 2005 সালে সোনিয়া গান্ধীকে বলেছিলাম, যেখানে তখন ছিলেন আমাদের সেই মিটিংটাতে প্রণব মুখার্জি ছিলেন, প্রিয়রঞ্জন দাসমুন্সি ছিলেন, সুব্রত ভাই ছিলেন, সোমেন মিত্র ছিলেন, প্রদীপ ভট্টাচার্য ছিলেন, অধীর চৌধুরী ছিলেন, আমি ছিলাম। আর বলেছিলাম যে দেখুন, কংগ্রেসের আমরা 6টা সিট পেয়েছি, মমতা ব্যানার্জি 1টা সিট পেয়েছি। 6টা সিট কথা গেল দার্জিলিং, তার চোপড়া এবং ইসলামপুর মেন জায়গা, আর ট্রাইবাল জায়গা হচ্ছে দার্জিলিং হিল, দাওয়ানবুলা জিতলেন। আমরা জিতলাম রায়গঞ্জ, মেন জায়গা হচ্ছে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং মুসলিম। আমরা জিতলাম মালদা, ট্রাইবাল, হরিপুর বামনগোলা সব ট্রাইবাল, তারপর হচ্ছে তোমার মুসলিম এরিয়া। আমরা জিতলাম মুর্শিদাবাদের 3টে জেলা, সব থেকে ভারতবর্ষের মধ্যে সবথেকে যে জেলা যে সবথেকে বেশি মুসলিম অধ্যুষিত, সেই জেলা থেকে 3টে সিট জিতলাম। প্রণব মুখার্জি প্রথমবার জিতলেন। 6টা সিট আমরা পেলাম এই এরিয়া থেকে। কিন্তু আজ যে পার্টির লিডারশিপটা কাঁধে হাতে গেছে, আমি বলে দিয়েছিলাম, আমাদের ছাত্র পরিষদ NSY স্টেট ইউনিটের প্রেসিডেন্ট ছিল একটি ছেলে, চক্রবর্তী, সৌরভ চক্রবর্তী। যুব কংগ্রেসের প্রেসিডেন্ট অমিতাভ চক্রবর্তী, স্টেট। সেবা দলের চেয়ারম্যান একটা মনোজ পান্ডে। মহিলা কংগ্রেসের প্রেসিডেন্ট চন্দ্রিমা ভট্টাচার্য। INTC প্রেসিডেন্ট সুব্রত মুখার্জি। 5টা ফ্রন্টাল অনুষ্ঠান মেন আমাদের, 5টা চিফ হচ্ছে স্টেটের। তারা কেউ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, মুসলিম থেকে নেই। শুধু তাই নয়, CLP লিডার অতীশ চন্দ্র সিনহা, প্রদেশ কংগ্রেসের সভাপতি হচ্ছেন প্রণব মুখার্জি, ওয়ার্কিং প্রেসিডেন্ট সুব্রত মুখার্জি, প্রদীপ ভট্টাচার্য। একটাও মুসলিম নেই কোথাও, শিডিউল কাস্ট নেই, শিডিউল ট্রাইব নেই। আমি 2005 সালে বলেছিলাম সোনিয়া গান্ধীকে, এই কমিউনিটির লোকগুলো আমাদের অবিশ্বাস করতে আরম্ভ করেছে। একটা জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট নেই মুসলিম বা শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব, এক্সেপ্ট মালদা, বরকতদার বোন রবিনুর। তার মানে তো দাদা এইটা হলো যে কংগ্রেস ভোট পাচ্ছে মুসলিমদের, অথচ নেতৃত্বে আনছে না মুসলিমদের। এবার তাই নয়, গনি খান চৌধুরীকে আইডল করে রেখে দিল। মৃত্যু পর্যন্ত লোকটা বারবার জিতছে, সারা জীবনে হারেনি। 67 সাল থেকে MLA, তার আগে 52 সাল থেকে ইন্ডিপেন্ডেন্ট MLA হয়েছেন, 52 সাল। তারপর কংগ্রেসে জয়েন করছেন 67 সাল থেকে, টানা জিতেছেন, হয় MLA না MP। 80 সাল পর্যন্ত MLA, তারপর তো MP, কোনোবারে হারেননি। এবার এখনও তার নামে সেখানে ভোট হয়, তুমি তাকে মন্ত্রী করলে না। লোকের মধ্যে একটা রিপার্কেশন হলো। আমাদের ছিল এখানে সুবোধ হাঁসদা ছিলেন, অমিয় কিসকু ছিলেন, সাঁওতালদের নেতারা। তারা একটা বললো,
স্টলওয়ার্ড ছিলেন, আমরা এইসব লোকগুলোর সামনে পেতাম। একটা কমিউনিটি লোক আর হচ্ছেন, যেমন জাগজিমার নাম আমাদের কাছে একটা ভোট ব্যাংক ছিলেন তার নামের জন্য। আস্তে আস্তে সব লোকগুলো সব চলে গেল, পশ্চিমবাংলাতে এদের কাউকে রাখলো না। শুনে মার্গারেট লোক তাই নেই, দেখা তো একটু খোঁজ দিয়ে দেখা গেল সত্যি কোনো জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট পর্যন্ত মুসলিম নেই। আব্দুল সত্তার লিডার দিয়ে অপোজিশন হলেন, তাই কোনো জেলা ঘোরালো না, ঘুরতে দেওয়া হলো না। আপনি বিরোধী নেতা হয়েছেন, কিন্তু কখনো প্রদেশ কংগ্রেস সভাপতি করা হয়নি। সভাপতি আমি সব বলতে চাই না, এগুলো সব কিন্তু মানে বলতে বাধ্য হচ্ছে, জিজ্ঞেস করছো। একবার সিপি যোশী যখন আমাদের ইনচার্জ ছিলেন জেনারেল সেক্রেটারি, তখন বলেছে মানুষ সবাই করে কাজ হয়। অনেকে বললেন যে সব বিজেপি হয়ে যাবে মুসলিম প্রেসিডেন্ট হলে, পশ্চিমবাংলায় মুসলিম এইসব কংগ্রেস রাজনীতি কোনোদিন হয় না। কিন্তু আমি যখন লিডার অফ দি অপোজিশন হলাম, আমার প্রদেশ কংগ্রেস অফিসে বসার জায়গা ছিল না। ইভেন আমাদের অ্যাসেম্বলিতে তো প্রেস কনফারেন্স করতে গেলে 1টা থেকে 3টে উইকডেজ, যেদিন অফিস খোলা থাকবে বিধানসভা, স্পিকারের পারমিশন নিয়ে তবে প্রেস কনফারেন্স করতে পারবো। কিন্তু একটা ইনসিডেন্ট ঘটলে লিডার অফ দি অপোজিশনকে যে কোনো রিয়াকশান দিতে হবে। আমি যে পিসি অফিসে প্রেস কনফারেন্স করবো, আমার ঘট খুলে দেওয়া হতো না, আমাকে যেতে হতো বিধানসভার বাইরে, গেটে দাঁড়িয়ে দেখবে অনেক ছবি আসবে পুরনো, দেখবে ওই রেলিংয়ের ধারে দাঁড়িয়ে আমাকে প্রেস কনফারেন্স করতে হতো। সে ঝড় বৃষ্টির মধ্যে আমি পার্টি অফিসে গিয়ে করতে পারতাম না, আইসোলেট করে দিয়েছিল। কোনো জেলায় আমি ঘুরতে পারতাম না। আমি বলেছিলাম মুখ্যমন্ত্রী যেদিন যাবে, যেখানে যে জায়গাতে অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি মিটিং করবে, পরের দিন আমি গিয়ে পাল্টা মিটিং করবো। সমস্ত জেলা কংগ্রেসগুলোকে ডাইরেকশন দেওয়া হলে আমাকে নিয়ে কোনো মিটিং করা যাবে না। এমনকি আমাকে চিঠি দিয়ে জানানো হলো আমি গভর্নরের কাছে পর্যন্ত যেতে পারবো না। সেই জন্যই যে শূন্যে চলে আসা, মুর্শিদাবাদ শূন্য আসবে অনেক আগেই বলে দিয়েছিলাম, যেখানে আমাদের ভোট ব্যাংক। আমাদের তো অন্যান্য জেলাতে সেই সব নেই, সব তৃণমূলে চলে গেছে বা কেউ বিজেপিতে চলে গেছে, কিন্তু নেই। এবং যেটা সুবিধা অসুবিধা হচ্ছে কি, সেটা হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে, যেটা আমাদের আমরা ইস্যু ধরতে পারিনি। পার্টি একটা যে দিশাহীন অবস্থা হয়ে গেছে, কোনো রকম কাউকে পরিষেবা আরম্ভ করবে। ধরুন আজকে রাহুল গান্ধী যেখানে যাচ্ছেন, প্রচণ্ডভাবে মানে ইউথ আর গ্যালভানাইজড, তাদের খুব একটা উদ্দীপন আসছে। কারণ এটা ঠিক যে আমরা নেহেরু ফ্যামিলির বাইরে কাউকে নিয়ে মিটিং করতে গেলে লোক হয় না, কিন্তু ওদের ফ্যামিলি কেউ গেলে একটা কাতারে কাতারে লোক হয়ে যায়। সে মিটিং অর্গানাইজ করুক বা নাই করুক, যেখান দিয়ে যাবে তার রুটটা জানতে পারলে রাস্তার লোক আছে। ক্রেজটা এখনও নেহেরু ফ্যামিলি আছে, সেটা কিন্তু আমরা ভোট বাক্সে আনতে পারছি না। কারণ হচ্ছে, ধরুন আমি সমালোচনা করছি না, কিন্তু আমরা ইস্যুগুলো যেমন ভোট বললো ভারত জোড়ো আন্দোলন, ভারত জোড়োটা কী, একটা লেম্যানকে গিয়ে জিজ্ঞেস করতো। আমি এগুলো বলেছিলাম শুনে, আমি ঘরোয়া মিটিং অনেক করেছি। কিসের ভারত জোড়ো? লেম্যান কী বুঝবে ভারত জোড়ো? ভারতকে বিচ্ছিন্ন গেছে। ন্যায় যাত্রা লেট, ওটা কী বুঝবে? কী করে বুঝবে যে সংবিধান বাঁচাও? কে সংবিধান পড়েছে? তুমি একটা কলেজের প্রফেসরকে জিজ্ঞেস করতো সংবিধানটা বলতে পারবে না। তাহলে আমি আন্দোলন যেগুলো করছি সেগুলো কমন পিপুল ভাবে না। আমি ওগুলো নিয়ে কমন পিপুলের জন্য ভাবতে গেলে কী করতে হবে? আমাকে বলা উচিত ছিল একটা, আজকে যদি রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করে একটা ন্যাশনাল লেভেল হতো, ন্যাশনাল কারণ ইন্টারন্যাশনাল লেভেলে তার পাবলিসিটি হতো, ব্রডকাস্ট হতো, সবাই লাইভ টেলিকাস্ট করতো যে মোদিজি আপনি এই লোকসভায় আগে বলেছিলেন 15 লাখ টাকা করে দেবেন। মোদিজির ভাষণটা শোনাতো। দিয়েছেন কি? আমি আপনাকে জিজ্ঞেস করছি, পার হেড দিয়েছেন? মানুষের কানে বুঝতো। মোদিজি আপনি বলেছেন আচ্ছা দিন, আপনি বলেছিলেন যে 100 টাকার দেবো, সিলিন্ডারের দাম করবো, করতে পেরেছেন? আপনি বলেছেন পেট্রোল ডিজেলের দাম 30 টাকা করে করবো, তখন ব্যারেল প্রতি দাম অনেক বেশি ছিল, তাতে দিতে পারেননি। এইগুলো মানুষের 2 কোটি চাকরি দেবো বলেছেন, দিতে পেরেছেন? হিন্দুরা পেয়েছেন কি? সনাতন হিন্দু যারা, ব্রাহ্মণরা পেয়েছে কি? বলুন একটা ব্রাহ্মণ বলুন বিজেপি, তিনি পেয়েছেন 15 লাখ টাকা। তাহলে ফ্রড করেছেন, প্রতারণা করেছেন মানুষের সঙ্গে। আপনার ক্ষমতায় তার কোনো অধিকার নেই। মানুষ এগুলো ক্যাচ করতো। ফলে মানুষকে আমি বলতে পারি, আজকের দিনের যে ব্যর্থতা আমি বলতে পারিনি, মানুষকে বোঝাতে পারিনি। আমি চলে গেলাম ওইদিকে, ন্যায় যাত্রা, ওই সব ভারত জোড়ো যাত্রা। আপনার কাছে আমার শেষ প্রশ্ন মান্নানদা, তাহলে কি এই যে আর কিছুদিনের মধ্যে আরেকটা বিধানসভা নির্বাচন আসছে, এবারে কংগ্রেস কি করতে পারবে বিধানসভায়? আবার কি শূন্য, নাকি কংগ্রেস কার সঙ্গে হাত ধরবে? বামেদের সঙ্গে? সেটা আমি নিজেও জানি না, যারা আছেন তারা বলতে পারবেন, তারাও কি বলতে পারবেন, তারাও কোনো দিশা দিতে পারছেন না। দিশাহীন অবস্থায় চললে কী অবস্থা হবে? মানুষরা ভালো হয়ে যান তাই করবে। কখনো কখনো নেগেটিভ ভোটও হয়। নেগেটিভ ভোটও, যেমন ইন্দিরা হাটাও একটা এমন স্লোগান তুলে দিয়েছিল, ইন্দিরাকে হাঁটিয়ে দিলেন, কিন্তু পরে মানুষ বুঝতে পারলেন সেটা হয়েছে। এখন পজিটিভ ভোট করতে গেলে যেটা হয়, সে পজিটিভ রাস্তাটা এখনও আমরা ধরতে পারিনি। দুর্ভাগ্য এটা আমাদের।
অনেক ধন্যবাদ মান্নানদা ডিডব্লিউর সঙ্গে কথা বলার জন্য।